জায়গা থেকে আমি শুরু করব। ইরান এবং ইসরায়েল যুদ্ধের এখনো পর্যন্ত আপডেট, যুদ্ধের 6 দিন পেরিয়ে গেছে এবং এই 6 দিনের মাথায় এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে ঘোরালো হতে শুরু করেছে। ইরান যেমন একের পর এক হামলা চালিয়েছে, ইসরায়েলও হামলা চালিয়েছে। শুরুতে ইসরায়েলের কথা বলি। ইরানের তেহরান তছনছ করছে ইসরায়েল। তেহরানের একাধিক পরমাণু ঘাঁটি টার্গেট করা হয়েছে এবং সেন্ট্রিফিউজ প্রোডাকশন যেখানে হয় সেইখানে টার্গেট করা হয়েছে বলে জানা গেছে। মিলিটারি ডিফেন্স প্রোডাকশন সিস্টেম ধ্বংস করে দিতে চাইছে ইসরায়েল এবং এই জায়গায় দাঁড়িয়ে একাধিক জনবহুল এলাকা সেখানেও হামলা হয়েছে। অন্যদিকে ইরানের তরফ থেকে দাবি করা হয়েছে তারা ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলে একের পর এক তারা হামলা চালিয়েছে এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রমশ নড়বড়ে হতে থেকেছে, এটা ইরানের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ধুন্ধুমার যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। আর এই জায়গায় দাঁড়িয়ে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে আবারও ইসরায়েল হামলা চালিয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে ইরানের ফাতে মিসাইল ইসরায়েলের দিকে তাক করে ছোড়া হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা জোরদার হচ্ছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের কি নির্দেশ আসে, আমেরিকা যুদ্ধে কিভাবে জড়িয়ে পড়ে তা নিয়েও কিন্তু জল্পনা ছড়িয়েছে। কারণ বারবার ইরানের তরফ থেকে পরমাণু হামলার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এর আগের রাতে পরমাণুর ওয়ারহেড নিয়ে, নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে ভিডিও প্রকাশ করেছে ইরানিয়ান টিভি। সেই জায়গায় দাঁড়িয়ে পরমাণু বোমা হামলা হতে পারে কিনা তা নিয়ে জল্পনা যেমন চলছে, তেমনি মার্কিন সেনা কখন যুদ্ধের ময়দানে নেমে পড়বে, গ্রাউন্ড অ্যাটাক হবে কিনা, এই সমস্ত এখনো পর্যন্ত কিন্তু চর্চা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের আপাতত টার্গেট ইরানের সমস্ত পরমাণু ঘাঁটিগুলোকে ধ্বংস করা, কিন্তু সেটা ইসরায়েলের পক্ষে কতটা সম্ভব হবে তা নিয়ে কিন্তু চর্চা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়া, তার আগে কি ইরান বড় সড়ো কোনো প্রত্যাঘাত করতে চলেছে, খোমেনির তরফে কি নির্দেশ আসে এবং খোমেনি কোথায় এটাও প্রশ্ন উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যুদ্ধের পরিস্থিতি অত্যন্ত ঘোরালো হয়ে উঠেছে এবং আগামী কয়েকদিনে যুদ্ধ যে একটা অন্য মাত্রা পাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং আরও যে আপডেট আমাদের কাছে আসছে, এখনো পর্যন্ত যেভাবে যুদ্ধ এগোচ্ছে তাতে খুব তাড়াতাড়ি ইরানের তরফ থেকে একটা বড়সড় প্রত্যাঘাত হতে পারে। ইসরায়েল বলে দিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে ইরানের সমস্ত পরমাণু ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু পরমাণু যে বাংকার তৈরি করে রেখেছে ইরান, সেই বাংকার ধ্বংস করার জন্য আমেরিকার সাহায্য লাগবে। সেটা কবে আসে সেটাই দেখার। সব্যসাচী যেমনটা বলছিল যে ক্রমশ যুদ্ধের পরিস্থিতি জটিল হচ্ছে এবং এই আবহে আপনাদের বলেছিলাম আমি যে খবর দেব, ট্রাম্প এবং মোদির মধ্যে কথোপকথন হয়। 35 মিনিট যে কথোপকথন হয় সেই কথোপকথন থেকে ভারতের বিদেশ সচিব যে কটা পয়েন্ট বলেছেন সেখানে একটা বিষয় স্পষ্ট, ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। ভারত কখনো কারোর মধ্যস্থতা স্বীকার করেনি আর ভবিষ্যতেও করবে না। অর্থাৎ আজকে ট্রাম্পকে ফোনে যে কথা বলেছেন নরেন্দ্র মোদী, সেখান থেকে এই বার্তাই স্পষ্ট হয়েছে। পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে আজকে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করতে চলেছেন ইতিমধ্যে। আসিম মুনির তিনি রয়েছেন আমেরিকায়। তার আগে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের 35 মিনিট ধরে ফোনে কথা হয়। সেখানে কিন্তু বারবার ভারত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এই যে কথোপকথন, এই কথোপকথন সম্পর্কে ভারতের বিদেশ সচিব তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप से ऑपरेशन सिंदूर के बारे में विस्तार से बात की कि 22 अप्रैल के बाद भारत ने आतंकवाद के खिलाफ, प्रधानमंत्री मोदी ने कहा कि 6-7 मई की रात को भारत ने पाकिस्तान और पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर में सिर्फ आतंकी ठिकानों को ही निशाना बनाया था। भारत के एक्शन
बहुत ही मेजर्ड, प्रिसाइज और नॉन एस्केलेटरी थे। साथ ही भारत ने यह भी स्पष्ट कर दिया था कि पाकिस्तान की गोली का जवाब भारत गोले से देगा। ভারত তার অবস্থান স্পষ্ট করেছে এবং নরেন্দ্র মোদী তিনি যেটা বলেছেন যে মধ্যস্থতা ভারত বরদাস্ত করবে না, আগেও করেনি, ভবিষ্যতেও করবে না। এই প্রসঙ্গে বিদেশ সচিব কি বলছেন শোনাবো এবার। कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। অত্যন্ত অর্থবহ এই বক্তব্য, ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। আমরা জানি আজ পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প, আর এই জায়গায় দাঁড়িয়ে তার আগে ভারতের সঙ্গে আমেরিকার যে কথা, যেখানে আমেরিকাকে একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বারবার বলেছেন যে মধ্যস্থতাকারীকে বরদাস্ত করা হবে না, অর্থাৎ মধ্যস্থতা আগেও বরদাস্ত করেনি ভারত এবং ভবিষ্যতেও করবে না। তার কারণ পহেলগাঁও কাণ্ডের পর যে অপারেশন সিঁদুর হয় সেই জায়গায় দাঁড়িয়ে যে সংঘর্ষ বিরতির ঘটনা ঘটে সেইখানে কিন্তু আমেরিকার যে নাক গলানো তা এখনো পর্যন্ত স্পষ্ট করেছে ভারত, তা বরদাস্ত করেনি ভারত। যুদ্ধের যাবতীয় আপডেট জি 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আর এরই পাশাপাশি রাজ্যের একটা ইস্যু নিয়েও এই মুহূর্তে আমি আপনাদের আরো বিস্তারিত তথ্য দেব, সেটা হচ্ছে ওবিসি ইস্যু, যেটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে জোর আলোচনা। ওবিসি ইস্যু নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য, আর এবার এই ইস্যুকে হাতিয়ার করে পথে নেমেছে বিজেপি। একেবারে সাঁড়াশি আক্রমণ বিজেপির যাকে বলে। আদালতের লড়াইয়ের পাশাপাশি বিধানসভায় বিক্ষোভের পর এবার রাস্তায় নেমে বিজেপির কর্মসূচি, বিজেপির ধর্ণা 12টা থেকে 4টে পর্যন্ত তাদের এই কর্মসূচি। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, দেখো, শুভেন্দু অধিকারী তিনি সরাসরি আজকে এই ওবিসি ইস্যু নিয়ে এই মুহূর্তে যে অবস্থান চলছে সেই অবস্থান মঞ্চে কিছুক্ষণ আগেই আসেন। আমি তোমাকে দেখাবো এই মুহূর্তে সল্টলেকের করুণাময়ীতে রাজ্যের অনগ্রসর সম্প্রদায়ের, শ্রেণী সম্প্রদায়ের যে তাদের যে কমিশন রয়েছে সেই কমিশনের সামনে এই মুহূর্তে বিজেপির ওবিসি মোর্চার ধর্ণা অবস্থান কর্মসূচি চলছে। বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি চলবে, যে কর্মসূচিতে এই মুহূর্তে বক্তব্য রাখতে শুরু করছেন শ্রমিক ভট্টাচার্য। এর আগে শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং গতকালের হাইকোর্টের রায়কে ঐতিহাসিক রায়, তিনি অন্তর্বর্তী রায়কে ঐতিহাসিক রায় আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী আমরা দেখেছি বিধানসভার গেটে আজকে তিনি লাড্ডু বিতরণ করেন এবং তারপর আজকের এই মঞ্চে এসে কার্যত শাসক দল, রাজ্য সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে তিনি নিশানা করে জানিয়েছেন যে ধর্মের ভিত্তিতে কোনো রকমভাবে কোনো সংরক্ষণ বরদাস্ত হবে না এবং আইনি লড়াই একদিকে যেমন চলবে তার পাশাপাশি পথে নেমে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের হুঁশিয়ারি আজকে শুভেন্দু অধিকারীর গলায় আমরা দেখেছি। তিনি স্পষ্ট করেছেন যে এর আগে অতীতে বামেরা যে পথ প্রশস্ত করেছিল, অর্থাৎ ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে যে পথ তারা দেখিয়েছিল সেই পথ অনুসরণ করে এই তৃণমূল সরকার তারা কিন্তু এই মুহূর্তে 98% তারা ওবিসি সংরক্ষণের দিকে সংখ্যালঘুদের প্রাধান্য দিচ্ছে, সেক্ষেত্রে বঞ্চিত হচ্ছে সাধারণ হিন্দু সমাজের অনগ্রসরেরা। সেই বঞ্চনার বিরুদ্ধে কিন্তু একদিকে যেমন আইনি লড়াই চলছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সেই আইনি লড়াই যেমন অগ্রসর হবে, অন্যদিকে মিথ্যাচার নিয়েও কিন্তু পাল্টা মামলার রাস্তায় যেতে চলেছেন শুভেন্দু অধিকারী, সে কথাও তিনি আজকে স্পষ্টভাবে। এই জায়গা থেকে এই যে তালিকা তৈরির দায়িত্বে অনগ্রসর শ্রেণী কমিশন ছিল এবং সরকারি ভূমিকা সীমিত ছিল। সাধারণ মানুষকে এটা বোঝানোর বার্তা ইতিমধ্যেই মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। এই জায়গাটা বিজেপি তার পাল্টা কিভাবে কি পরিকল্পনা করবে কিছু জানা যাচ্ছে? দেখো, খুব স্পষ্টভাবে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছিলেন যে 140 জনের যে নতুন 140টি সম্প্রদায়ের যে নতুন তালিকা হয়েছে সেই তালিকার মধ্যে 60টি রয়েছে মুসলিম সংখ্যালঘুদের জন্য। আমরা শুনি কমলাক্ষ, ধন্যবাদ। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনি।
গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতির দ্বয় যে ঐতিহাসিক রায় দিয়েছেন, ইন্টারিম রায়, অন্তর্বর্তীকালীন রায়, তাকে স্বাগত জানিয়ে আমরা বিধানসভা গেটে লাড্ডু বিতরণ করেছি। কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। আমরা খুব স্পষ্টভাবে বলি, ওবিসি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে হাইকোর্টে, অন্তর্বর্তীকালীন, ইন্টারিম, এবং এই বিষয়ে আইনি আর কি করা যায় সেটা রাজ্য সরকার দেখছেন। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও শেষে একটু যুদ্ধের আপডেট আপনাদের দিয়ে দিই। খোমেনি কোথায় তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি এটাও প্রশ্ন উঠছে কেন যুদ্ধে জড়াতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের আসল মতলবটা কি তা নিয়ে চর্চা চলছে। তাহলে কোথাও গিয়ে কি ইরানে খোমেনি সরকারের পতন করে ট্রাম্প পুতুল সরকার বসাতে চাইছেন, এমনটাও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা প্রশ্ন তুলছেন। যেখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা কেন যুদ্ধে জড়াতে চাইছে এবং ইরানের নিউক্লিয়ার ঘাঁটিগুলোকে ধ্বংস করে কোন লক্ষ্য হাসিল করতে চাইছেন সেটাও কিন্তু জল্পনা চলছে। অন্যদিকে আমেরিকার এই আধিপত্য, আমেরিকার এই হস্তক্ষেপ চীন কিভাবে নেবে, কারণ চীন এর আগেও বিবৃতি দিয়েছে যে ইসরায়েল ইরান যুদ্ধে ভস্যে ঘি ঢালছে আমেরিকা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে চীন কি প্রতিক্রিয়া দেয়, যদিও ইউক্রেন নিয়ে রাশিয়া ব্যস্ত রয়েছে, রাশিয়ার প্রতিক্রিয়াও এর সঙ্গে গুরুত্বপূর্ণ। ফলে খুব স্বাভাবিকভাবেই আগামী বেশ কয়েকদিন আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যে একটা উথাল পাথাল পরিস্থিতি তৈরি হতে চলেছে তা কিন্তু একেবারেই স্পষ্ট। এবং ঠিক এই জায়গা থেকে আগামী কয়েকদিনে ইরানের পরিস্থিতি কি হয়, ইরান পাল্টা পরমাণু বোমা আদৌ হামলা করতে পারে নাকি কোনো ভয়ঙ্কর মিসাইল ইসরায়েলের ওপরে আছড়ে পড়তে পারে, কিভাবে তা প্রতিহত করে ইরানকে সরাসরি আক্রমণ আদৌ নামে কিনা আমেরিকা, সেদিকেই এখন নজর রাখার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।